আমরা আজ ক্লাস 11-এর সেমিস্টার 1 এর প্রথম গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পড়ব। দেখ এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখানে অ্যাস্ট্রোলজার্স মানে কি? অ্যাস্ট্রোলজার্স মানে হচ্ছে জ্যোতিষী। এবার এই যে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির মানেটা কি তোদের বুঝতে হবে। অ্যাপোস্ট্রফিএস, অ্যাপোস্ট্রফিএস মানে হচ্ছে জ্যোতিষীর। তাহলে অ্যাপোস্ট্রফিটা আগে হয় কখন আর কখন পরে হয় সেটা বুঝতে হবে। ধর এরকম গার্লস স্কুল, তাহলে কি হবে? GRLS, গার্লস স্কুল। টিচার্স ডে, তাহলে এই যে ডিফারেন্স গুলো, এখানে অ্যাপোস্ট্রফিটা পরে হয়েছে, এখানে আগে হয়েছে। কেন হয়েছে এটা প্রথমে এটা বুঝতে হবে। তাহলে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এর, কিন্তু যদি এটা সিঙ্গুলার হয় তখন এসটা মানে অ্যাপোস্ট্রফিটা আগে বসে, আর যদি প্লুরাল হয় তখন অ্যাপোস্ট্রফিটা পরে বসে। শুধু এইটুকুই মনে রাখিস। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে একটি জ্যোতিষীর দিন। সারাদিনটা একটা জ্যোতিষীর কিভাবে কাটে সেটা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, দেখ লিখেছেন আর কে নারায়ণ, আমরা সংক্ষেপে আর কে নারায়ণ বলি। পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী, এটা হচ্ছে তার পুরো নাম। তার জন্ম হচ্ছে দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে জন্ম। 10 অক্টোবর 1906 সালে তিনি জন্মেছিলেন এবং মারা গেছেন 13 মে 2001 সালে। ভারতীয় যেসব ইংরেজি রাইটার আছে তাদের মধ্যে এই আর কে নারায়ণ হচ্ছে একজন অন্যতম। তার অনেকগুলো লেখা আছে, এই এখানেই আছে, গল্পের মধ্যে আছে। দ্য গাইড এর মধ্যে অন্যতম। ঠিক আছে, আর কি আছে? দ্য মালগুড়ি ডেজ, আজকের আমাদের এই গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য মালগুড়ি ডেজ। মালগুড়ি হচ্ছে একটা ফিকশনাল সিটি দক্ষিণ ভারতে। এবার দেখ এই মানুষটি যে এত সুন্দর সুন্দর গল্প লিখেছে, তার বউয়ের নাম কি? রাজন। তিনি অকালে মারা গেছেন 1939 সালে। মোটামুটি এইগুলো গল্প সম্পর্কে জানলে হবে। এবারে আমরা গল্পে ফিরি। দেখ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাস্ট্রোলজার বলতে আমি বলেছি যে জ্যোতিষী, জ্যোতিষীর একটা দিন কিভাবে কাটে সেইটা আমরা এই গল্পের মধ্যে দেখবো। জ্যোতিষী নিশ্চয়ই তোরা দেখেছিস, সবাই দেখেছিস তো। তার একটা অ্যাপিয়ারেন্স থাকে, জ্যোতিষীর একটা আলাদা অ্যাপিয়ারেন্স থাকে। তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অন্যরকম একটা পোশাক থাকে, বিভিন্ন রকমের সাজগোজ থাকে। ভালো করে শোন, বিভিন্ন রকমের সাজগোজ থাকে, মুখে বিভিন্ন রকম মেকআপ থাকে, একটা কালার কম্বিনেশন থাকে এবং কিছু ইকুইপমেন্টস বা কিছু যন্ত্রপাতি থাকে যেগুলো তার ব্যবসাতে তাকে সাহায্য করে। ঠিক আছে, কিছু কিছু প্রফেশন যেগুলো তাদের মানুষ তাদের পোশাক দেখে চেনা যায় যে এ এই প্রফেশনে আছে, তাই তো। একজন মাছ বিক্রেতা, সে তো আর জ্যোতিষীর মতো লাগবে না তার। সুতরাং এই জ্যোতিষীর একটা আলাদা পোশাক আছে, সেগুলো দেখে তাকে চেনা যায়। তারপরেই সেই পোশাকগুলো থাকলেই কিন্তু মানুষ তাকে বিশ্বাস করবে। জ্যোতিষীকে মানুষ তো বিশ্বাস করতে হবে, না হলে মানুষ কেন যাবে? জ্যোতিষীর কাজ কি? জ্যোতিষী কি করে? মানুষকে দেখে, তার মুখ দেখে, হাত দেখে, তার বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাকে বলে দিতে পারে তার ভবিষ্যতে কি আছে, কি হতে চায়, কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি তাকে বলে দিতে হবে। এবং বহু মানুষ আছে যারা সেই জ্যোতিষীর প্রতি অন্ধবিশ্বাস করে তার কাছে চলে যায় এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, তাই তো। এরকম বহু মানুষ আছে যারা এইরকম করে। যাই হোক, জ্যোতিষীর কথা সত্য কি মিথ্যা আমি সে প্রশ্নে আসছি না, কিন্তু জ্যোতিষীর কাছে মানুষ একটা বিশ্বাস নিয়ে যায় এবং তারা বিভিন্ন রকমের কথা শোনে জ্যোতিষীর কাছ থেকে এবং তারা সেগুলো মানে, বিশ্বাস করে। দেখ তাহলে এই জ্যোতিষীর যে দিন একটা কিভাবে শুরু হয় এবং সে তার কাজের মধ্যে কি কি করে, কিভাবে কাজ করে, সেইগুলো কিন্তু আমরা আজকে এই গল্পের মধ্যে পাবো। প্রথমে চলে আয়, গল্পের প্রথমটা শুরু করি। Punctually at midday, he opened his bag and spread out his professional equipments. প্রত্যেকটা শব্দের বা সেন্টেন্সের আমি বাংলা মানেগুলো বলে যাব, তোরা একটু মন দিয়ে শুনিস। পাংচুয়ালি মানে একেবারে ঘড়ি ধরে, অ্যাট মিড ডে ঠিক দুপুরবেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ সে তার ব্যাগটি খুলতো, অ্যান্ড স্প্রেড আউট মানে কি? ছড়িয়ে ছিটিয়ে রাখা। হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, তার যে পেশাগত কিছু ইকুইপমেন্টস আছে। এক্ষুনি বলছিলাম যে জ্যোতিষী করতে গেলে তার কিছু ইকুইপমেন্টস, কিছু যন্ত্রপাতি দরকার, সেগুলো হচ্ছে তার পেশাগত যন্ত্রপাতি। তাহলে কি করতেন তিনি? সে ঠিক দুপুরবেলা, ঘড়ি ধরে ঠিক দুপুরবেলা গিয়ে বসতেন এবং তার জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতেন। হুইচ কনসিস্টেড অফ, মানে কনসিস্টেড এর পরে সবসময় অফ বসে, এটা মাথায় রাখবি।
দাগ মেরে নেওয়াটা কনসিস্টেড অফ, তাহলে যার মধ্যে ছিল যেমন বিলং টু, অ্যাকর্ডিং টু, ঠিক একইভাবে কনসিস্টের পরে টু অফ বসে। তাহলে হুইচ কনসিস্টেড অফ আ ডজন কাউডি শেল, তাহলে সেই ইকুইপমেন্টস এর মধ্যে কি কি ছিল, তার যন্ত্রপাতির মধ্যে কি কি ছিল, ছিল 1 ডজন কাউডি শেল। কাউডি শেল বলতে 1 ডজন মানে তোরা জানিস যে 12টা, কাউডি শেল মানে হচ্ছে ও কড়ি, যেটা সমুদ্রের বা নদীর তলায় পাওয়া যায়, নুড়ি টুড়ির সঙ্গে পাওয়া যায়, সে 1 ডজন কড়ি ছিল। আর ছিল এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্ট অন ইট, আর ছিল একটা বর্গাকার সাইজের কাপড় যার পরে লেখা ছিল কি ছিল, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, যার উপরে একটা অস্পষ্ট একটা রহস্যময় চার্ট ছিল বা একটা টেবিল ছিল বা একটা ছক ছিল। বুঝতে পেরেছিস? জ্যোতিষী সে তার জিনিসপত্র নিয়ে ব্যবসা করবে, দোকান করবে, এ করবে, তার সমস্ত কিছু যদি আমরা সব বুঝে যাই তাহলে সবাই তো জ্যোতিষী হয়ে যাবে। তার কাছে এমন কিছু জিনিসপত্র থাকে যেটা আমাদের কাছে রহস্যময়, আমরা জানি না, কিন্তু সেটা জ্যোতিষী বোঝে, তাই তো? তাহলে সেই অস্পষ্ট একটা রহস্যময় একটা ছক ছিল সেই কাপড়ের উপরে। তারপরে আর কি ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পামাইরা রাইটিং, মানে তাল পাতার কাগজ, মানে তাল পাতাতে লেখা টেখা হয় সেরকম ধরনের কিছু কাগজ এক বান্ডিল ছিল। His forehead was resplendent with sacred ash and vermilion, তার ফোরহেড মানে কি, কপাল, জ্যোতিষীদের কপাল টপাল দেখবি, কপালে কি আছে, ওই রেসপ্লেন্ডেন্ট মানে কি, ঝকমক করছে, দূর থেকে দেখে মনে হবে ঝকমক করছে, ওরে বাবা জ্যোতিষী বোঝাচ্ছে, সব বলে দিতে পারবে, খুব ভালো জ্যোতিষী। হ্যাঁ, দেখে বুঝতে পারে। কিছু মানুষ আছে যারা অন্ধভক্ত, যারা দেখেই বুঝতে পারবে জ্যোতিষী বাবা সব বলে দেবে দেখে। হ্যাঁ, তো এইরকম ধরনের কিছু মানুষ, তারা মানে দেখতে পাচ্ছে এমন ভাবে করে আছে, তার সে কপালটা ঝকমক করছে। উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, স্যাক্রেড অ্যাশ মানে কি, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র ছাই, যার কপালে আছে পবিত্র ছাইয়ের একটা নকশা আছে, এবং ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে সিঁদুর, সিঁদুর আর সেই ছাই মাখিয়ে একটা নকশা করা আছে তার কপালে। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. কি হলো, এবং তার চোখ দুটো স্পার্কল ঝকমক করছে, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা উজ্জ্বল একটা অস্বাভাবিক দ্যুতিতে, চোখের মধ্যে একটা অস্বাভাবিক একটা উজ্জ্বলতা আছে, দ্যুতি আছে, ঠিক আছে। which was really an outcome of a continual searching look for customers, যে চোখের মধ্যে বা তার যে তাকানোর যে দৃষ্টি, সেইটার মধ্যে মনে হচ্ছে একটা কন্টিনিউয়াল সার্চিং, মানে অনবরত খুঁজে যাচ্ছে কাকে, কাস্টমারকে, তার কাস্টমারকে খুঁজে যাচ্ছে। সে যে সে জ্যোতিষীর কাজ করে, সুতরাং সে দেখে বুঝতে পারছে কে আমার কাছে আসতে চায়, সে হয়তো সেই রকম কিছু কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, তারপরে বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্ট, এবং তার এই বেশভূষা, তার এই যে মেকআপ, তার এই যে অ্যাপিয়ারেন্স দেখে তার কিছু কাস্টমার যারা দূর থেকে দেখে বুঝতে পারে, যারা দূর থেকে দেখে বুঝতে পারে এবং তার প্রতি একটা সন্তুষ্ট অনুভব করে, না এই হচ্ছে জ্যোতিষী, খুব ভালো জ্যোতিষী, বিশাল বড় জ্যোতিষী, এর কাছে গেলে সব বলে দেবে, মানে একটা আত্মসন্তুষ্টি বোধ করে। The power of his eyes was considerably enhanced by their position, তার যে চোখের যে ক্ষমতা, was considerably enhanced by their position, মানে চোখের অবস্থানগত কারণে, তো চোখের যে দ্যুতি বা পাওয়ার ক্ষমতা সেটা আরো বেড়ে চলেছে। কেন, কি অবস্থান ছিল, চোখের অবস্থানটা কোথায় বলছে দেখ, placed as they were between the printed forehead and the dark whiskers which streamed down his cheeks, কোথায় অবস্থান ছিল চোখটা, তার এই ফোরহেড মানে নকশা করা বা ছবি টবি আঁকা যে কপাল, এবং তার যে গোফ, লম্বা গোফ যেটা নেমে এসেছে গাল বেয়ে, কালো গোফ গাল বেয়ে নেমে এসেছে, এর মাঝখানেই ছিল তার চোখ, মানে বড় বড় গোফ, হ্যাঁ, যেটা গাল বেয়ে নেমে এসছে এবং কপালে বিভিন্ন রকমের রং টং দিয়ে নকশা করা, এরকম একটা অবস্থার মাঝখানে ছিল তার চোখ দুটি। ইভেন হাফ উইটস আই উড স্পার্কল ইন সাচ আ সেটিং, এবং এমনকি যারা বোকা মানুষ তাদেরও চোখ ধাঁধিয়ে যেত এইরকম একটা অসম্ভব রকমের গেট আপ বা সেটিং দেখে।
বুঝতে পারলাম। তার মানে সে ধর দুপুরবেলা বসে আছে, একটা গেরুয়া পোশাক টোশাক করে, মাথায় পাগড়ি টাগড়ি বিশাল বেঁধে, এরকম কপালে একটা ছাইটায় দিয়ে এই বড় বড় গোপ নেমে এসছে, হ্যাঁ, আর সামনে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে আছে, যে কেউ দেখে একদম সন্তুষ্ট, না খুব ভালো লোক, মানুষজন দেখে সন্তুষ্ট হতো। কিছু মানুষ থাকে না, তার ডাক্তারের একটা আলাদা অ্যাপিয়ারেন্স দরকার, তাই তো? ডাক্তার এরকম কুঁজো এরকম এ হলে ভালো লাগে কি? ডাক্তার অনেক সময় অনেক ডাক্তারের কাছে গেলেই ডাক্তারের দেখে অনেক রোগ মনে, না এই ডাক্তার সত্যি বড় ডাক্তার দেখে মনে হয়। তো সেই রকম জ্যোতিষীর একটা অ্যাপিয়ারেন্স, তার একটা গেট আপ ছিল, সেটা দেখে তাকে মনে করতো না এ জ্যোতিষী এবং এ ভবিষ্যৎবাণী করতে পারবে। টু ক্রাউন দ্য এফেক্ট, মানে এই যে তার যে অ্যাপিয়ারেন্স সেটাকে আরো বেশি বাড়াতে কি করতে হতো? হি উড আ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড, সে মাথার চারদিকে একটা মানে ওই স্যাফরন কালার মানে কি গেরুয়া কালার টাইপের একটা পাকড়ি জড়িয়ে নিত। দিস কালার স্কিম নেভার ফেল, তার এই রঙের যে মিশ্রণ বা রঙের যে এই পরিকল্পনা, এটা কখনো ব্যর্থ হতো না তিনি, মানে এইরকম একটা রঙের সংমিশ্রণে তিনি কখনো ব্যর্থ হতেন না। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia's stalks. বলছে ডালিয়া ফুল অথবা কসমস ফুলের প্রতি মৌমাছি যেমন আকৃষ্ট হয়, ঠিক একইভাবে মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো। মানে কিসে আকৃষ্ট হতো? তার যে অ্যাপিয়ারেন্স, তার যে একটা গেট আপ ছিল, মানে পোশাক আশাক ছিল, সেই তার প্রতি মানুষ আকৃষ্ট হতো। হি স্যাট আন্ডার আ বাউস, কোথায় সে বসতো? দেখ, হি স্যাট আন্ডার আ বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি। এখান থেকে প্রশ্ন আসতে পারে সে কোন গাছের তলায় বসতো। তাহলে মনে রাখতে হবে ট্যামারিন ট্রি, ট্যামারিন মানে কি? তেঁতুল গাছ। তাহলে হি স্যাট আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা বিশাল বড় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ডালপালাওয়ালা একটা গাছের নিচে তিনি বসতেন। which flanked a path running through the টাউন হল পার্ক, এবং যার দুদিক দিয়ে রাস্তা চলে গেছে কোথায়? টাউন হল পার্কের মধ্য দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক দিয়ে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ জায়গা। মানে তিনি যেখানে বসতেন সেই বাজার বা মোড় যাই বলি না কেন, সেটা বিভিন্ন দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল আমরা এর পরে পাবো আস্তে আস্তে, ভালো করে শোন। হ্যাঁ, কি বলছে? সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। বলছে বিভিন্ন রকমের মানুষের ভিড় করে সেখানে যাওয়া আসা করতো, এদিক ওদিক যাওয়া আসা করতো, হ্যাঁ, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা, সেখানে বিভিন্ন ধরনের মানুষ তারা ভিড় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাওয়া আসা করতো। A variety of trades and occupations was represented all along its way. বলছে কি বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশা সেখানে স্থাপন করা হয়েছিল, মানে বিভিন্ন পেশার মানুষ সেখানে ছিল, তাদের বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের ব্যবসা নিয়ে তারা সেখানে ছিল। কি কি ব্যবসা বা দোকান আছে দেখ? মেডিসিন সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস, and above all an auctioneer of cheap cloth who create enough din all day to attract the whole town. কি বলছে সেখানে কোন কোন পেশার মানুষ ছিল? ওষুধ বিক্রেতা ছিল, যারা ওষুধ বিক্রি করতো। আর কি ছিল? ওই সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারের কিছু চুরি করা, মানে চোরাই মালটাল বিক্রি হতো। এবং ম্যাজিশিয়ান ছিল সেখানে। অ্যাবভ অল, সর্বোপরি সেখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল, একটা অকশনার অফ চিপ ক্লোথ। একটা চিফ অকশনার মানে হচ্ছে যারা নিলামকারী, নিলামের ডাক দেয় যারা, তাহলে সেরকম একটা নিলামের মতো ডাক দিয়ে বিক্রি হচ্ছে কি সস্তার কাপড় বিক্রি হচ্ছে সেখানে। সেটা আর সস্তা জিনিস বিক্রি হলে কি হয়? মানুষের ভিড় তো হবেই, তাই না? হঠাৎ করে বাজারের ভিতরে গিয়ে কেউ এক বস্তা কাপড় সব 50 টাকা 50 টাকা 50 টাকা, যা নেবে 50 টাকা, কি হবে? ভিড় জমে যাবে না চারদিকে? তো সেরকম ভালো ভালো জিনিস হলে সেখানে নিশ্চয়ই ভিড় যাবে। তো এখানেও একটা সস্তার কাপড়ের দোকান ছিল যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, এবং সে সারাদিন একটা ওই শহরের মানুষজনকে আলাদাভাবে আকর্ষণ করছে। নেক্সট টু হিম, ঠিক তার পাশেই, ইন ভোসিফোরাসনেস কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, এবং ঠিক তার পাশেই উচ্চ স্বরে একটা মানুষ কি করছে? ভাজা বাদাম বিক্রি করছে। হু গেভ হিজ
ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। তাহলে বিভিন্ন ব্যবসা ট্যাবসা আছে, বিভিন্ন লোক বিভিন্ন রকমের দোকান লেগেছে, ঠিক একইভাবে সেখানে ওই ভুবন বাধ্যকরের মতো একটা বাদাম বিক্রেতাও সেখানে ছিল। ভুবন বাধ্যকরের নাম তোর আগে কিছুদিন আগে শুনেছিস, কাঁচা বাদাম বলে খুব বিখ্যাত হয়েছিল। তো সেরকম এক ব্যক্তি যে কিন্তু ভাজা বাদাম সেখানে বিক্রি করতেন। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, যিনি তার জিনিসপত্রের নাম বিভিন্ন দিনে বিভিন্ন রকমের মজাদার মজাদার নাম দিত। একই জিনিস বিভিন্ন রকম, আজ এই নাম দিচ্ছে, কালো এই নাম দিচ্ছে, কি নাম দিচ্ছে দেখ। কলিং ইট বম্বে আইসক্রিম, একদিন বলতো কি ওয়ান ডে, মানে একদিন বলতো এটাকে বম্বে আইসক্রিম বলে বিক্রি করছে। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন দিল্লি আমন্ড, দিল্লির বাদাম বলে বিক্রি করছে। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিনে কি বলে বিক্রি করতো, রাজার পছন্দের খাবার। এইভাবে তে পছন্দের মানে মজাদার মজাদার নাম দিয়ে বিভিন্ন দিনে একই খাবার বিভিন্ন দিনে বিক্রি করছে। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং আরো অনেক কিছু অনেক নাম দিয়ে বিক্রি করছে। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং স্বাভাবিকভাবে আকর্ষণীয় কিছু থাকলে মানুষজন তার কাছে ভিড় করছে, তাই না? স্টেশনে মাদুলি বিক্রি করার মতো, গিয়ে আগে ঢুকঢুকি বাজে ঢক 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 করে লোকজন সব গিয়ে সাপ আছে, এর মধ্যে সাপ আছে, এটা খুলছে না, কিছু সাপ খুলবে না, ট্রেন চলে যাবে, লোক উঠে যাবে, সাপ খুলবে না, এর মধ্যে সাপ আছে বলে দু তিনটে বাক্স বার করলো, লোক জানিয়ে গেল সাপ দেখবো, মাদুলি বিক্রি করা হয়ে গেল, ট্রেন এলো চলে গেল, সাপের বাক্স আর খুলছে না। তো এরকম সে কি করলো, ওই বিভিন্ন রকমের আকর্ষণীয় নামটাম দিয়ে লোকজন জড়ো করে নিল। A considerable portion of this crowd delayed before the astrologers too. এর মধ্যে এই ভিড়ের একটা বেশ ভালো অংশ সেই অ্যাস্ট্রোলজারের কাছেও ভিড় করেছিল। মানে বেশ একটা ভালো মতো অংশের মানুষ সেই অ্যাস্ট্রোলজারের দোকানের সামনেও ভিড় করেছিল। বুঝতে পারলাম? The astrologer transacted his business by the light of a fire which crackled and smoked up above the groundnut heap nearby. বলছে কি, এই অ্যাস্ট্রোলজার তিনি তার ব্যবসাটা চালাতেন কোন আলোয়, নিজস্ব কোনো আলো ছিল না, ওই বাদাম ভাজার যে বাদামের স্তূপ ছিল সেখান থেকে যে আলো ছিটকে ছড়িয়ে ছিটিয়ে এখানে আসতো, তার দোকানে আসতো, সেই আলো দিয়ে আমাদের অ্যাস্ট্রোলজার তিনি তার ব্যবসাটি চালাতেন। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. বলছে এই যে আকর্ষণ বা এই যে ভিড় এত, তার অন্যতম প্রধান একটা বিষয় বা কারণ হচ্ছে যে এই জায়গাতে মিউনিসিপ্যালিটির কোনো লাইট ছিল না, মানে দোকানদার যারা আসতো তারা নিজস্ব লাইটেই ব্যবসা করতো, মিউনিসিপ্যালিটির কোনো লাইট ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইট, এই জায়গাটি আলোকিত হতো কিভাবে, যে দোকানগুলো বসতো তাদের দোকানের যে আলো ছিল সেই দোকানের আলোয় আলোকিত হতো ওই জায়গাটা। মানে এই জায়গা নিজস্ব কোনো একটা বাজারে হয় না, বাজারে তো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যেখানেই থাকুক না কেন তাদের আলাদা একটা সরকারি লাইট টাইট দেয়, কিন্তু এখানকার মজার বিষয় হচ্ছে যে এই বাজারে কোনো সরকারি বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কোনো লাইট ছিল না। তাহলে এই জায়গাটা আলোকিত হতো কিভাবে, সেখানে যেসব দোকানগুলো বসতো, যারা বিভিন্ন মালপত্র বিক্রি করতো তাদের দোকানের আলোয় সেই জায়গাটি আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, তাদের মধ্যে সেই দোকানওয়ালার মধ্যে দু একজনের কি হিসিং গ্যাস লাইট, মানে হিসিস করে জ্বলা একটা গ্যাস লাইট ছিল, আগেকার দিনে ব্যবহার করতো, সেইগুলো ছিল কারো কারোর। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোলস, এবং কিছু কিছু মানুষের ওই বাতি ছিল যেটা খুঁটির গায়ে বাঁধা ছিল। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্প, এবং কিছু মানুষের দোকানে আলো আসতো, আলো কিভাবে ছিল, যে পুরনো সাইকেলের ওই আলো ছিল, সেই আলো জ্বালিয়ে তারা ব্যবসা করত। অ্যান্ড ওয়ান অর টু, এবং দু একজন ব্যবসায়ী তারা কি করতো, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এই অ্যাস্ট্রোলজারের মতো, মানে অ্যাস্ট্রোলজার যেমন লাইট ছিল না এরকম আরো দু একজন ছিল যারা কি করতো, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, যারা তাদের ব্যবসা করত অর্থাৎ ম্যানেজ করে নিত অন্যের লাইটে, অন্য দোকান থেকে যে লাইট গুলো আসতো সেই লাইটে ম্যানেজ করে নিত, যেমনটা আমাদের অ্যাস্ট্রোলজার করতেন। বাদামারা লাইট আলোর কাছ থেকে যে লাইট আসতো সেই আলোয় যেমন আমাদের অ্যাস্ট্রোলজার ব্যবসা করতেন, ঠিক একইভাবে আরো কিছু কয়েকজন দোকানওয়ালা ছিল যারা ওই বিভিন্ন দোকান থেকে আসা লাইটে তারা ব্যবসা করতেন। It was a bewildering crisscross of light ray and moving shadows.
এবং সেখানে আর কি ছিল, একটা বিওয়াইল্ডারিং মানে কি, কনফিউজিং মানে বিভ্রান্তিকর কিছু ক্রিসকস ছিল, মানে আঁকাবাঁকা লাইট ছিল, লাইটের আলো বা রশ্মি ছিল, যেগুলো মুভিং শ্যাডোস মানে ছায়ার মতো এদিক ওদিক সরে সরে বেড়াতো, এরকম কিছু লাইট ছিল। ঠিক আছে, দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এবং এইরকম একটা অ্যাটমসফিয়ার, এরকম একটা পরিবেশ, যেরকম এই অন্ধকার ছিল, মানে তারপর দোকানের কিছু কিছু আলো ছিল, মানে অন্যের লাইটে কিছু লোক ব্যবসা করতেন, এরকম যে অ্যাটমসফিয়ার, এটা সেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে খুব ভালো মানাতো, খুব ভালো খাপ খাওয়াতো। বুঝতে পেরেছিস? ফর দ্য সিম্পল রিজন, কারণ খুব সহজ কারণ হচ্ছে দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, কারণ তার মোটেও ইচ্ছা ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোলজার হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন তার জীবনটা তিনি শুরু করেছিলেন, অর্থাৎ ছোটবেলায় তার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কেন হয়েছে অ্যাস্ট্রোলজার, তারও একটা কারণ আছে, গল্পের পরবর্তী অংশে আমরা নিশ্চয়ই পড়ব। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, তিনি জানতেন না যে তার নিজের জীবনে ঠিক পরের মুহূর্তে কি হতে চলেছে। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার ইনোসেন্ট কাস্টমার বা বোকা কাস্টমারদের মতো তারও সূর্য বা নক্ষত্র গ্রহ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। Yet he said things which pleased and astonished everyone, তবুও তিনি এমন কিছু কথা বলতেন যেগুলো তার কাস্টমারদেরকে অ্যাস্টনিশড করতেন, প্রত্যেককে অবাক করতেন বা বিশ্বাস করাতেন যে তিনি একজন আসলে প্রকৃত অ্যাস্ট্রোলজার। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এটাই ছিল খুব বেশি অধ্যয়নের ফল, প্র্যাকটিস অ্যান্ড শ্রেউড গেস ওয়ার্ক, এবং এগুলো কঠোর পরিশ্রম, প্র্যাকটিস, অধ্যাবসায়, এগুলোরই ফল ছিল সব। All the same, it was as much an honest man's labor as any other, এগুলো অন্যান্য অনেস্ট বা সৎ মানুষের পরিশ্রমের ফলের মতো তারও। And he deserved the wages he carried home at the end of the day, এবং দিনের শেষে তিনি যে পয়সাটি উপার্জন করতেন সেটিই তিনি বাড়ি নিয়ে যেতেন, এবং সেটি উপার্জন করার যোগ্য ছিলেন তিনি। দেখ পরে পারা, he had left his village without previous thought or plan, তিনি তার গ্রাম ছেড়েছেন কোনো পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনা ছাড়া, তিনি তার গ্রাম ছেড়ে চলে এসেছেন। কেন চলে এসেছেন? দেখ, ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানে থাকতেন, তার গ্রামে থাকতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার, নেমলি টিলিং the land, living, marrying, and repairing in his cornfield and ancestral home। তাহলে বলছে কি, যদি তিনি সেখানে থাকতেন তাহলে তাকে কি করতে হতো, তার সেই পূর্বপুরুষের যে কাজ, সেই কাজগুলো করতে হতো। কি কি কাজ ছিল? টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, এবং লিভিং, দিন কাটানো, সেখানে বসবাস করা, ম্যারিং, বিয়ে করা, সংসার ধর্ম করা, অ্যান্ড রিপেয়ারিং ইন হিজ কর্নফিল্ড, তার মাঠে শস্য কাটা, হ্যাঁ, পূর্বপুরুষের বাড়িতে ফিরে যাওয়া, এই ছিল তার কাজ যদি তিনি সেখানে থাকতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার নয়, এটা হয়নি। কেন হয়নি? হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কারণ তাকে তার নিজের ঘর ছাড়তে হয়েছে কাউকে না বলে। কেন না বলে ছাড়তে হয়েছে? দেখ, অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং যতক্ষণ না তিনি তার বাড়ি থেকে প্রায় 200 মাইল দূরে এসেছেন ততক্ষণ না তিনি শান্তি পাননি, শান্ত হতে পারেননি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, একটা গ্রামবাসীর কাছে গ্রাম ছেড়ে এইভাবে চলে আসাটা খুব কঠিন একটা কাজ, মনে হচ্ছে সে এখন সমুদ্রের মাঝখানে আছে। ঠিক আছে, আজকে এটুকু থাকলো, পরের ক্লাসে বাকি অংশ পড়বো।